নমস্কার বন্ধুরা, কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্গা পুজোর স্পেশাল একটা নিরামিষ থালি। দুর্গা পুজোর যে কোনো দিন মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যে কোনো দিনই এরকম ধরনের একটা নিরামিষ থালি আপনারা তৈরি করে অনায়াসেই সার্ভ করতে পারেন। খুব কম সময়ে তৈরি করা যায় এবং ভীষণ সহজ কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে আর দেরি না করে আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিগুলো, আমি কিভাবে এগুলো তৈরি করেছি। তো আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, যাতে করে আমার ভিডিওটা আপনাদের পাশাপাশি সবাই দেখতে পায়। থালিটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এবার একে একে সমস্ত রেসিপিগুলো দেখাবো। প্রথমেই দেখাবো আমি নারকেল দিয়ে মুগ ডালের রেসিপি। নারকেল দিয়ে মুগ ডাল বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে দিয়ে দিলাম। এটা সোনা মুগ ডাল। মুগ ডালটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, 5 থেকে 6 বার ধুয়ে নেওয়ার পর আমি সেদ্ধ করতে বসিয়েছি। ডালটা সেদ্ধ করতে করতে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, 1 টেবিল স্পুন তেল দিয়েছি। তার সঙ্গে দিলাম একটু লবণ আর একটু হলুদ। এখন যেটা আমি করব সেটা হলো আমি এখন এখানে আলু ভাজাটা করে নেব। আলু ভাজা করার জন্য দেখুন আমি এইভাবে চাকা চাকা করে আলুগুলোকে কেটে নিয়েছি, আর আলুগুলোকে এখন ভালো করে নরম করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা করা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই ডালটাকে সম্বাদ দেব, তার জন্য এর মধ্যেই ফোড়ন দেব। এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে একটা এলাচ, 1 টুকরো দারচিনি এবং 2টো লবঙ্গ, ছোটো ছোটো লবঙ্গ 2টো। ফোড়নটাকে একটু ফ্রাই করে নিতে হবে। অবশ্যই করে কিন্তু এলাচটাকে ফাটিয়ে দিতে হবে, তা না হলে এলাচটা তেলে দিলে ফেটে উঠবে। একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে নারকেল। তো নারকেল আমি 1 মুঠ দিয়েছি। নারকেলটা দেওয়ার পর নারকেলটাকে বেশ ভালো করে ভাজা করে নিতে হবে, লাল লাল করে ভাজা করে নিতে হবে। নারকেলটা ভাজা করা অর্ধেক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুড়ানো নারকেল, 2 চামচ মতো কুড়ানো নারকেল এখানে দিলাম। নারকেল কোড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব সমস্ত মশলাগুলো। আগে আমি নারকেলটাকে ভালো করে ভেজে নিলাম, এরপরেই কিন্তু মশলাগুলো দিচ্ছি, যার মধ্যে রয়েছে আদা বাটা, লঙ্কা বাটা, সবই আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ করে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে ভাজতে ভাজতে দেখুন মশলাটা শুকিয়ে এসলে দিয়ে দিলাম একটুখানি জল। এখন সমস্ত গুঁড়ো মশলা দেবো এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ আর ছোটো চামচের 1 চামচ চিনি। সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে মশলাগুলোকে রান্না করে নেব। নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে কিন্তু একেবারেই স্বাদের হয় না, তাই একটু চিনি অবশ্যই দেওয়া যেতে পারে। আমি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, সেটা আপনারা সম্পূর্ণ নিজেদের পছন্দের উপর রাখবেন। দেখুন আমি এখানে সেদ্ধ ডালটা দিয়ে দিয়েছি। ডালটাকে এবার ফুটতে দেব। ডালটা ফুটে উঠলে আরও 2টো মশলা আমি এখানে অ্যাড করব, যেটা নিরামিষের জন্য একদম পারফেক্ট। দেখুন আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব ছোটো চামচের 1 চামচ ঘি, সামান্য ঘি দিলাম, আর দেব ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। এর মধ্যে রয়েছে জিরে, ধনে এবং শুকনো লঙ্কা আর তেজপাতা। এই 4টে উপকরণ ভালো করে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো ছোটো চামচের 1 চামচ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম এবং ফুটে হয়ে গেল আমাদের আজকে নারকেল দিয়ে ডাল। আমি একটু ওপর থেকে নারকেল কোড়া আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। এবারে রান্না করব আমি বাঁধাকপির তরকারি। নিরামিষ বাঁধাকপির তরকারি রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি খুব কম তেলে সমস্ত রান্নাগুলো করেছি। আমি আবারও এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। দেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে হলুদ এবং লবণ।
শুধু হলুদ দিয়েছি। এবারে এর মধ্যে আলুগুলোকে ভেজে নিতে হবে। আগে আমি হলুদটা দেওয়ার পর খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে আমি একে একে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই আলুটা সম্পূর্ণ বাঁধাকপির আলু। বাঁধাকপিতে একটু মোটা মোটা করে আলু দিলে, মানে একটু ডুমো ডুমো করে আলু দিলে কিন্তু বেশি স্বাদের হয়, কারণ বাঁধাকপি রান্না করতে করতে আলুগুলো কিন্তু অনেকটাই গলে যায়। সেই কারণে আলুটা যদি একটু বড় বড় দেওয়া হয় তাহলে খুব ভালো লাগে। দেখুন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত ফোড়নগুলো, যার মধ্যে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এখানে একটা এলাচ, এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ ব্যবহার করেছি। মশলাটা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। মশলাটা খুব ভালো করে ফ্রাই করলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। তো দেখুন আমি এখানে ফোড়নটাকে খুব ভালো করে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তার আগে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি আমি পরেও অ্যাড করব, কিন্তু এখন একটু ঘি দিয়ে দিলাম, তাতে করে পুরো রান্নাটাই কিন্তু সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে। এবারে দিয়ে দিচ্ছি আমি সবুজ লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। সবই দিলাম আমি রেগুলার যে চামচ আমরা বাড়িতে ব্যবহার করি সেই চামচের 1 চামচ করে। মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এখানে আমি, সেটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সবই আমি 1/4 টিস্পুন করে দিচ্ছি। মশলা কিন্তু খুবই কম দিয়েছি, খুব কম মশলায় আমি রান্নাগুলো করছি। দিয়ে দিলাম এর মধ্যে লবণ এবং একটু চিনি। চিনি তো অবশ্যই দিতে হবে নিরামিষ রান্নায়, তবে যারা পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করতে পারেন, তবে একটু দিলে কিন্তু বেশ স্বাদের হয়, নিরামিষ রান্নাগুলো টেস্টি হয়। দেখুন মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা ড্রাই হয়ে গেছিলো। একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিটাকে আমি আগে থেকে ভাপিয়ে নিইনি, চাইলে আপনারা একটু ভাপিয়ে নিতে পারেন। তো বাঁধাকপিগুলোকে কিন্তু মিহি করে কেটে নিতে হবে অবশ্যই, তাতে কিন্তু দেখতে সুন্দর লাগবে। বাঁধাকপিটা খুব ভালো লাগবে দেখতে, খেতেও টেস্টি হয়। তো আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর থেকেও মিহি করে কাটা যায় অবশ্য, কিন্তু আমি যতটা পেরেছি ততটা করেছি। তো বাঁধাকপিটাকে দিয়ে দিলাম, সম্পূর্ণ বাঁধাকপি। এখানে একটা বড় সাইজের বাঁধাকপির হাফ বাঁধাকপি নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে করব। তো এই বাঁধাকপিটা কিন্তু বেশ অনেকটা সময় ধরেই করতে হবে, তবে আমি আপনাদের পুরো রেসিপিটাই এখানে দেখিয়ে দিয়েছি। আমি এই বাঁধাকপিটা রান্না করতে করতে আরও অনেক রান্না করে নিয়েছি, যেগুলো পরে আপনারা দেখতে পারবেন। কিন্তু যেহেতু আমি একটা রেসিপি পুরোটা দেখানোর চেষ্টা করছি একসঙ্গে, সেই কারণে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট বাঁধাকপিটাকে ঢেকে রেখেছিলাম লো ফ্লেম করে, তাতে করে বাঁধাকপিটা নরম হয়ে গেছে, ভেতর দিকটা নরম হয়ে গেছে, কিন্তু যে অংশটা বাইরের দিকে ছিল সেই অংশটা কিন্তু একটু শক্ত রয়েছে। তার জন্য আমি একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে বাইরের দিকটা ভেতরে করে দিলাম, তাতে করে কি হবে বাঁধাকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে আবারও 10 মিনিট পরে আসবো। তো এইভাবে আমি অল্প অল্প করে বাঁধাকপিটাকে নেড়ে নেব। আমি একটা টমেটোও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে যে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। মাঝখানে আমি 3 থেকে 4 বার কিন্তু বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে, দেখুন বাঁধাকপিটা প্রায় রান্না করে নিয়েছি। বাঁধাকপিটা পুরোটাই রান্না হয়ে গেছে, আমি কোনো মশলা টশলা আর কিচ্ছু দিইনি, শুধু নাড়াচাড়া করেছি, তাই জন্য আপনাদেরকে আর দেখাইনি। তো দেখুন মশলাটা আমি এখন দিচ্ছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে সামান্য ঘি, মানে হাফ চামচ মতো ঘি, আর গরম মশলা দিলাম। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন রান্না করতে করতে আলুগুলো কিন্তু অনেকটাই গলে গেছে, আর বাঁধাকপিটা বেশ মাখো মাখো হয়েছে। আর বাঁধাকপি তখনই টেস্টি হয় যখন বাঁধাকপিটাকে একদম লো আঁচে রেখে রান্না করা হয়। বেশ অনেকটা সময় লাগে বাঁধাকপি রান্না করতে। তো
একেবারে লো আঁচে রেখে বাঁধাকপি রান্না করা আমার হয়ে গেছে। এবারে আমি এখন দেখাবো ক্যাপসি পনির রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। চাইলে আপনারা এটা সাদা তেল দিয়েও করতে পারেন বা অলিভ অয়েল দিয়েও করতে পারেন। তো সর্ষের তেলটা গরম করে নিতে হবে, পুরো কড়াইয়ের মধ্যে তেলটাকে মাখিয়ে নিলাম, তাতে করে ভাজা করতে সুবিধা হবে আমার। তো এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লবণ, একটু হলুদ, সামান্য লবণ হলুদ দিলাম। দেওয়ার পর পনিরগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। আর পনিরগুলো দেখুন আজকে আমি একটু অন্যরকম শেপ করে কেটেছি। তো এরকমভাবেও কাটা যেতে পারে, আবার নর্মাল যে সাইজ করে আমরা পনির রান্না করি মানে স্কোয়ার শেপ করেও আপনারা পনির করতে পারেন। তো এবার দেখুন আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি, আমার হালকা করে ভাজা করা হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তো একটা এলাচ, এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। দেওয়ার পর ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ লঙ্কা বাটা মানে কাঁচা লঙ্কা বাটা। দেওয়ার পর ভালো করে মশলাটাকে আগে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিতে হবে, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা, তার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো 1/4 টিস্পুন, জিরে গুঁড়ো 1/4 টিস্পুন, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, খুবই সামান্য দেব। আমি এই রান্নায় কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করব না, সম্পূর্ণ সাদা গ্রেভি হবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম লবণ এবং এবারে দিয়ে দিলাম চিনি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষাতে কষাতে কিন্তু ওপরে তেল ভেসে উঠেছে, ঠিক এরকম পর্যায় পর্যন্ত মশলাটাকে কষাতে হবে, তাহলে কিন্তু খুব স্বাদের হয়। এখন দিয়ে দিলাম একটা টমেটোর হাফ টমেটো কুচি, টমেটো ছোটো ছোটো করে কাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসি পনির যেহেতু, তার জন্য ক্যাপসিকাম তো থাকতেই হবে। আমি হাফ ক্যাপসিকাম দিয়ে দিলাম এর মধ্যে। ক্যাপসিকামটা দিয়ে হাই ফ্লেম করে একটু ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না, তো হাই ফ্লেম করে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ বাটা। এখানে 10-12টা কাজু বাদাম আর 1 মুঠ কিশমিশ একসঙ্গে ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে মিক্সির বাটি ধোয়া জল, মানে যেখানে আমি কাজু কিশমিশটাকে বেটে নিয়েছিলাম সেই বাটি মানে সেই জারটাকে ধুয়ে একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলাম। তো এর সঙ্গে সঙ্গে আরও কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করব। দেখুন মশলাটা ফুটে উঠেছে, মানে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি হাফ কাপ জল এখানে দিলাম, হাফ কাপের থেকে একটু কম দিয়েছি, কারণ এই রান্নাটা সম্পূর্ণ মাখাভাবে করব। জলটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েছিলাম গ্রেভিটাকে, তারপর দিয়ে দিলাম পনিরগুলোকে দেওয়ার পর ফুটতে দেব। দেখুন ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ঘি আর দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলা। আমাদের ক্যাপসিক পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম মাখো করে আমি তৈরি করেছি এই রান্নাটা। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। তো ক্যাপসিক পনির রেডি। এবারে আমি রান্না করব লাল শাক ভাজা। লাল শাক ভাজা করার জন্য আমি শুকনো খোলায় আগে বাদাম ভেজে নেব। এখানে পিনাটস দিয়ে দিয়েছি, খোসা সমেত কাঁচা পিনাটস। এটাকে লো ফ্লেমে রেখে খুব ভালো করে ভাজতে হবে, বেশ অনেকটা টাইম ধরে। পিনাটসগুলোকে ভেজে নিলে দেখবেন খোলাগুলো কিন্তু ফেটে আসবে, মানে যে লাল খোলাগুলো রয়েছে সেগুলো একটু ফেটে আসবে, আর তার সঙ্গে বাদামের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, মানে কালচে কালার হয়ে যাবে। সেই পর্যায়ে রেখে আমি বাদামগুলোকে তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একদম ছোটো চামচের 1 চামচ তেল, আর দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। দেওয়ার পর ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেব। যেহেতু আমি নিরামিষ রান্না করছি তার জন্য এর মধ্যে কোনো রকমভাবেই রসুন দিলাম না, নাহলে কিন্তু এই সময় একটু রসুন দিতাম, তাতে করে আরও বেশি টেস্টি হয়। তো শাকগুলো কিন্তু খুব বেশি কুচি আমি করিনি, আপনারা চাইলে অবশ্যই বেশি কুচি করতে পারেন, একদম মিহি করে কুচাতে পারেন, তবে আমি যতটা পেরেছি ততটা কুচি করে নেওয়ার চেষ্টা করেছি। হাতে খুব কম সময় ছিল বলতে পারেন, সে কারণেই। তো আমার শাকটা দেওয়া হয়ে গেছে, শাকটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটু লবণ। দেওয়ার পর শাকটাকে সেদ্ধ হতে দেব। ভালো করে লবণটা দেওয়ার পর মিশিয়ে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেব লো ফ্লেমে। তো প্রায় মিনিট 10 পরে ফিরে আসলাম। দেখুন শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, মানে 90% সেদ্ধ হয়ে এসছে। এখন দিয়ে দিলাম একটুখানি চিনি, অবশ্যই চিনি দিতে হবে, শাকে একটু চিনি দিলে খুব টেস্টি হয়। তো আর যারা দিতে চান না তাদের জন্য তো
বলবো না তাদেরকে দিতে, তারা নিজস্ব ব্যাপার, তারা দেবেন কি দেবেন না। এবার দেখুন যে বাদামটা আমি ভেজে নিয়েছিলাম সেই বাদামটাকে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি এবং তারপর হামাল দিস্তাতে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি, একটু গুঁড়ো করেও নিয়েছি তার মধ্যে আর কি। তো দিয়ে দিলাম সেই বাদামটা, দেওয়ার পর ভালো করে হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে। আমাদের শাকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। চাইলে একটুখানি পোস্ত এখন ছড়িয়ে দিতে পারেন, আমি আর দিইনি। তো বাদামটা দেওয়ার পর ভালো করে ভেজে শাকটাকে তুলে নিলাম। এবারে আমরা দেখে নেব আনারসের চাটনি। আনারসের চাটনি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা আনারসের হাফ অংশ কুড়িয়ে নিয়েছিলাম আমি, তো সেটাকেই দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে সেদ্ধ হতে দেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আনারস থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে, বা চিনি দেওয়ার পর চিনির রসটা বেরোবে। এই চিনির রস এবং আনারসের জলেই কিন্তু আমি আনারসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব, একেবারে লো ফ্লেমে রেখে। তো চিনিটা দিয়ে দিয়েছি। এবার দেবো সামান্য একটুখানি লবণ, 1 চিমটি লবণ দিলাম। চাটনিতে একটু লবণ দিলে খুব সুন্দর টেস্ট হয়। তো আমি লবণটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। এবারে যে জলটা দেখছেন এই জলেই আনারসটাকে সেদ্ধ করে নেব। ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। 10 মিনিট বাদে ফিরে আসলাম, আমাদের আনারসটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠ কিশমিশ এবং দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এর বীজটাকে ফেলে দিয়েছি এবং শুকনো লঙ্কাটাকে ছোটো ছোটো করে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। দেখতেও সুন্দর হবে, একটু ঝালঝাল ফ্লেভার আসবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মশলা, যেটা চাটনির স্পেশাল মশলা। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি শুকনো খোলায় ভেজে। তো এই রেসিপি যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো মশলাটা 1 চামচ দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম হাই ফ্লেম করে। আমাদের চাটনিটা রেডি হয়ে গেছে। এবারে দেখুন আমি এখানে নিয়েছি মিষ্টি দই। তো মিষ্টি দইটা আমার মিষ্টির দোকান থেকে নেওয়া আসা। এটা রেসিপি আমি আর আপনাদের দেখালাম না, পরে কোনো এক সময় দেখিয়ে দেব। এখানে রয়েছে 2টো রসগোল্লা এবং একটা ছানার কেক। তো আজকে থালিটা আমি সাজিয়ে নিয়েছি। ভাতের ওপর দিয়ে দিয়েছি একটা লঙ্কা এবং 1 চামচ ঘি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের থালি বা দুর্গা পুজোর স্পেশাল থালি। এটা আপনারা যে কোনো দিন বানাতে পারেন বাড়িতে, খুবই ভালো লাগবে। আর রেসিপিগুলোও খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর আমার সমস্ত বন্ধু, মানে নতুন পুরনো সমস্ত বন্ধুদের জানাচ্ছি অনেক ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীকালে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুর্গা পুজো উপলক্ষে জানাচ্ছি সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকের রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।